নমস্কার, লিপি ডিজিটালে আজকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে সপ্তম দফার নির্বাচন আজকে সমাপ্ত হলো, ভোট গ্রহণ পর্ব। এই সপ্তম দফার নির্বাচন শেষে মোটামুটিভাবে কোন দল কোন অবস্থানে রয়েছে আপনারা জানেন যে আমরা আগেও বিভিন্ন দফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন দফা শেষে যেদিন যে দফা শেষ হয়েছে সেই দফায় আমরা উপস্থিত হয়েছি এবং সেই দফা অনুযায়ী আমরা এটুকু বলতে পারি যে ষষ্ঠ দফার পর তৃণমূল কংগ্রেস আমরা যেটা ঘোষণা করেছিলাম যে 121টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, 89টি আসনে বিজেপি সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং অন্যান্য যারা জোট প্রার্থী বা অন্যান্য সুবিধাজনক অবস্থায় রয়েছে 9টিতে। আমরা এটা গত ষষ্ঠ দফা যেদিন ভোট গ্রহণ হয়েছিল সেই দিন আমরা ঘোষণা করেছিলাম। তো আজকে আমরা যাব যে সপ্তম দফা আজকে ভোট গ্রহণ পর্ব হয়ে গেল। সপ্তম দফা ভোটের শেষে কোন দল ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে মতামত, আমরা যে মতামত দেব, আপনারা যদি কোনো রকম গঠনমূলক কোনো সমালোচনা বা আমাদের শো কেমন লাগছে বা আপনারা যেখানটাতে মনে হচ্ছে এই জায়গাটা ঠিক হচ্ছে না আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমরা মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু আমরা আবারও বলছি যে সমালোচনাটা গঠনমূলক করবেন। আমরা এখানে প্রথমে আপনাদের জানিয়ে রাখি আজকে সপ্তম দফায় ভোট হয়েছে 34টি আসনে। সপ্তম দফায় মোট ভোট গ্রহণ হয়েছে 34টি আসনে। এখানে আপনাদের এই জায়গাটা একটু বলে রাখা ভালো যে আপাতত যেটা হয়েছে মোট 257টি আসনে ভোট গ্রহণ হয়েছে এখনো পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যে 35টি আসনে এখনও ভোট গ্রহণ হয়নি সেগুলি বাকি আর একটা দফা রয়েছে সেখানে হবে এবং আরও 2-1টি আসনে যে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে সেখানেও পরবর্তীকালে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঠিক করেছে আমরা যেটা জেনেছি। তো আজকে আমরা আলোচনা করব সপ্তম দফার শেষে কোন দল কোন অবস্থায় রয়েছে। যারা আপনাদের দেখছেন অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তবে আমাদের আলোচনা শুরু হওয়ার পর আমরা চাইব যে একটা গঠনমূলক সমালোচনা আপনারা আমাদের লিখবেন এবং কেন আপনারা আমাদের এটাকে ঠিকমতো মেনে নিতে পারছেন না, বা যারা মেনে নিতে পারছেন তারা লিখবেন যে হ্যাঁ ঠিক হয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আমাদের যে সাংবাদিক বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং বিভিন্ন প্যারামিটার আমরা জানেন, আমরা প্যারামিটারগুলোকে মানে বিচার করে আমরা এই যে সম্ভাব্য যে সুবিধাজনক অবস্থায় কোন দল রয়েছে সপ্তম দফায় যতগুলি হয়েছে সেইগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা কি পক্ষপাতিত্বতে বিশ্বাস করি না। কোনো কোনো ক্ষেত্রে এই জন্য হয়তো আমাদের তৃণমূলের কাছ থেকে গালাগাল খেতে হয়, কখনো কখনো সিপিএমের কাছ থেকে গালাগাল খেতে হয়, কখনো কখনো বিজেপির কাছ থেকেও গালাগাল খেতে হয়। তো যাই হোক, সেটা আমাদের সয়ে গেছে। আমরা যেটা চাই যে আমাদের যেগুলো হচ্ছে আপনারা গঠনমূলক একটা সমালোচনা করলে আমাদের সুবিধে হবে। এটা বলে রাখি যে আমরা একেবারে আলোচনায় চলে আসছি। সেটা হচ্ছে সপ্তম দফায় যে ভোট গ্রহণ হয়েছে 34টি কেন্দ্রে, তার মধ্যে দক্ষিণ কলকাতায় 4টি আসনে ভোট গ্রহণ হয়েছে। দক্ষিণ কলকাতায় 4টি আসনে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে আমরা একেবারে বিধানসভা ওয়াইজ আজকে বিশ্লেষণে আসবো। সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূলের টিকিটে শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি রুদ্রনীল ঘোষ, অর্থাৎ দলত্যাগী যে রুদ্রনীল ঘোষ, তিনি ভবানীপুর থেকে টিকিট পেয়েছেন। তো সেখানে আমরা মোটামুটিভাবে যে পর্যালোচনা করেছি বিভিন্ন প্রচার, প্রার্থীর সেখানে জনপ্রিয়তা, সেখানে ভোটদানের যে পর্ব, কত শতাংশ ভোট পড়েছে এবং সেখানে গত 5 বছরের কি উন্নয়ন হয়েছে, লোকসভা ভোটের নিরিখে কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, ওখানে ভোটারদের সংখ্যা কীরকম, কোন ধরনের মানুষ ওখানে থাকেন বা কোন পার্সেন্টেজে থাকেন, সব মিলিয়ে আমরা করেছি। তো এখানে আমরা যেটা জানতে পেরেছি বা যেটা আমরা বুঝতে পেরেছি যে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। কলকাতা বন্দরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম,
তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কিশোর গুপ্তের সাথে, অবাধ কিশোর গুপ্তের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানেও নো ডাউট অনেকখানি সুবিধাজনক অবস্থায় রয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে রাসবিহারীতে একটু লড়াই হচ্ছে, কিন্তু সেই লড়াইটা খুব একটা সুবিধাজনক জায়গায় যেতে পারবে না বিজেপি, কারণ এখানে যিনি দাঁড়িয়েছেন দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের, তিনি বিজেপির লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহার থেকে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা আগেই বলেছি যে আমরা যে প্যারামিটারগুলো ধরেছি সেখানে কিন্তু কতটা সুবিধাজনক অবস্থায় রয়েছে আমরা আপনাদের উল্লেখ করে দেবো। এখানে মোটামুটিভাবে সামান্য কিছুটা এগিয়ে রয়েছেন দেবাশিস কুমার, সুবিধাজনক অবস্থায় রয়েছেন। বালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখার্জি, উনিও হেভিওয়েট। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন লোকনাথ চ্যাটার্জি, এখানেও তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। সুতরাং আমরা বললাম যে দক্ষিণ কলকাতার যে 4টি আসনে ভোট হয়েছে, 4টি আসনেই তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। এবার আমরা চলে আসছি মালদাতে। মালদা 6টি আসনে ভোট গ্রহণ হয়েছে। মালদার এই দফায় যে 6টি আসনে ভোট গ্রহণ হয়েছে তাতে হবিবপুরের তৃণমূল কংগ্রেস টিকিটে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ বাস্কে। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুয়েল মুর্মু। এখানে আপনাদের জানিয়ে রাখি হবিবপুরে কিন্তু সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এখানে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে গাজল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন বাসন্তী বর্মন, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন চিন্ময় দেব বর্মন। এখানেও কিন্তু বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, অর্থাৎ চিন্ময় দেব বর্মন বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। চাঁচল, আমরা আস্তে আস্তে আসছি, আপনারা যে কমেন্ট বক্সে লিখছেন এখানে কোথায় কি খবর, ওখানে নয়, আমরা ধীরে ধীরে লিস্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরছি। চাঁচলে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহার রঞ্জন ঘোষ, অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দীপঙ্কর রাম এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিম মেহবুব, জোট প্রার্থী। কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস মেহবুব। এখানে কিন্তু কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, চাঁচলে কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। এবার আমরা আসবো হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন তাজমুল হোসেন, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন মোহাম্মদ মতিউর রহমানের থেকে তৃণমূল কংগ্রেসের তাজমুল হোসেন অনেকটা সুবিধাজনক অবস্থায় এখানে অবস্থান করছেন। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। এবার আমরা চলে যাব মালতীপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন আব্দুর রহিম বক্সি, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন মৌসুমী দাস। এখানেও তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে রতুয়াতে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর মুখার্জি এবং বিজেপির অভিষেক সিংঘানিয়া। এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু রতুয়াতে তৃণমূল কংগ্রেসের সমর মুখার্জি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। মালদাতে যে 6টি আসনে ভোট হয়েছে মোটামুটিভাবে এই চিত্র ফুটে উঠেছে যে তৃণমূল কংগ্রেস 3টিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে, বিজেপি 2টিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং কংগ্রেস 1টিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে, অর্থাৎ জোট প্রার্থী। এরপরে আমরা চলে আসব দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে, যেহেতু দক্ষিণ দিনাজপুরে আপনারা জানেন যে বিজেপির যথেষ্ট প্রভাব বেশি, যদিও তৃণমূল কংগ্রেসের এখানে লড়াইটাও কম দেয়নি তৃণমূল কংগ্রেস, কিন্তু তুলনামূলকভাবে আমরা বিশ্লেষণে যাচ্ছি। কুশমান্ডি তৃণমূল কংগ্রেসের রেখা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি রঞ্জিত কুমার রায়ের সাথে। আর এখানে আরেকটা আপনাদের উল্লেখ করা উচিত আপনাদের কাছে, সেটা হচ্ছে জোট প্রার্থী আরএসপির নর্মদা চন্দ্র রায় এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরএসপি থেকে জোট প্রার্থী। এই আসনটিতে আরএসপি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কুশমান্ডিতে আরএসপি সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে আমরা যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তোরাফ হোসেন মণ্ডল, বিজেপির হয়েছেন মানস সরকার। কুমারগঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের শেখর দাশগুপ্ত দাঁড়িয়েছেন, অন্যদিকে বিজেপির দাঁড়িয়েছেন অশোক কুমার লাহিড়ী। এখানে কিন্তু বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক কুমার লাহিড়ী অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে তপনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন কল্পনা কিস্কু এবং বিজেপির হয়ে লড়াই করছেন বুধরাই টুডু।
এখানে বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের গৌতম দাস, বিজেপির সত্যেন্দ্রনাথ রায়, এখানেও কিন্তু বিজেপি সুবিধাজনক অবস্থায় রয়েছে। হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র, বিজেপির নীলাঞ্জন রায়, বিজেপির নীলাঞ্জন রায় কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অর্থাৎ যে দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে আজকে সপ্তম দফায় নির্বাচন হলো, তাতে তৃণমূল কংগ্রেস 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, বিজেপি 4টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, আরএসপি 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা প্রথমে আসনের বিশ্লেষণটা করে নেব, তারপরে আমরা অবশ্যই যারা কমেন্ট করছেন তাদের মধ্যে যাদের কমেন্ট মনে হবে যে অত্যন্ত গঠনমূলক করেছেন এবং মানে সমালোচনাটা ঠিকঠাক করেছেন, তাই সেটা আমাদের বিরুদ্ধে করতে পারেন, আমাদের পক্ষে করতে পারেন, বা কোনো দল যেখানে আপনারা মনে করতে পারেন যে আমরা ভুল ইনফরমেশান দিচ্ছি বা ভুল পালস বুঝতে পেরেছি, সেটা আপনারা লিখতে পারেন। আপনারা দর্শকদের সামনে চেষ্টা করব যতটা পরিমাণে তুলে ধরা যায়। এরপরে আমরা সরাসরি চলে আসব পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানে আপনারা জানেন এই দফায় 9টি আসনে ভোট হয়েছে। পশ্চিম বর্ধমানে 9টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে পাণ্ডবেশ্বর আসনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন এই পাণ্ডবেশ্বর আসনের বিজেপি প্রার্থীকে নিয়ে এক প্রকার নাটক হয়েছিল। জিতেন্দ্র তেওয়ারি, তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন, তারপর তিনি বিজেপিতে যোগদান করবেন বলে মনস্থির করেন, তারপর কেন্দ্রীয় মন্ত্রী অনিচ্ছা প্রকাশ করায় কিছুটা দোলাচলে পড়ে যান, আবার তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ শুরু করেন, তারপর আবার ঘুরে তিনি বিজেপিতে যোগদান করেন। এই যে টালমাটাল অবস্থা, এবং এর জন্য বর্তমানে পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বিজেপির জিতেন্দ্র কুমার তেওয়ারির মধ্যে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। এবার আমরা চলে যাব দুর্গাপুর পূর্বে। দুর্গাপুর পূর্বের চিত্রটা একটু আলাদা। এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ মজুমদার, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, সিপিএমের হয়ে জোট প্রার্থী সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আভাস রায়চৌধুরী। আমরা এখানে জানিয়ে রাখি, আভাস রায়চৌধুরী সিপিএমের জোট প্রার্থী, তিনি এই আসনে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন, সুবিধাজনক অবস্থায় আছেন। দুর্গাপুর পশ্চিমেও কিন্তু লড়াইটা হেভিওয়েট লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে। ঠিকই তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন বিশ্বনাথ পারিয়াল, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন লক্ষণচন্দ্র ঘড়ুই, দুজনেই হেভিওয়েট। কিন্তু কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ দেবেশ চক্রবর্তী, তিনি কিন্তু এখানে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন, কংগ্রেসের দেবেশ চক্রবর্তী। রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জি, বিজেপির ডক্টর বিজন মুখার্জি, সিপিএম থেকে জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হেমন্ত কুমার প্রভাকর। এইখানেও কিন্তু রানীগঞ্জেও কিন্তু সিপিএমের হেমন্ত কুমার প্রভাকর কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের হরেরাম সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তাপস কুমার রায়ের সাথে, অন্যদিকে জোট প্রার্থী হয়েছেন সিপিএমের ঐশী ঘোষ। এখানেও কিন্তু সিপিএমের ঐশী ঘোষ বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। কুলটি তৃণমূলের উজ্জ্বল চ্যাটার্জি, বিজেপির অজয় কুমার পোদ্দার, তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন কুলটিতে উজ্জ্বল চ্যাটার্জি, বিজেপির হয়ে অজয় কুমার পোদ্দার। এখানে তৃণমূল কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে আসানসোল দক্ষিণ একবারে হাড্ডাহাড্ডি লড়াই। আসানসোল দক্ষিণে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন সায়নী ঘোষ অভিনেত্রী, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন অগ্নিমিত্রা পল, অর্থাৎ একবারে হেভিওয়েট বলা যেতে পারে অগ্নিমিত্রা পল, তিনি লড়াই করছেন সায়নী ঘোষের সাথে। যদিও এখানের পালস কিন্তু বলছে যে যথেষ্ট হাড্ডাহাড্ডি, কিন্তু সামান্য হলেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে আসানসোল উত্তর অর্থাৎ পশ্চিম বর্ধমানের শেষ যে আসনটি আসানসোল উত্তর, এখানে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের মলয় ঘটক, তার সাথে বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জি। এখানে কিন্তু বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের মলয় ঘটক। আমরা এই জেলায় যেটা পশ্চিম বর্ধমানে আমরা 9টি আসনে তুলনামূলকভাবে আলোচনা করলাম, তাতে করে আমাদের যে চিত্র উঠে এলো, তাতে করে তৃণমূল কংগ্রেস 4টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, বিজেপি 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, কংগ্রেস 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, সিপিএম 3টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, বিজেপি 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে, কংগ্রেস 1টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং সিপিএম 3টি আসনে সুবিধাজনক অবস্থায় আছে। এবার আমরা চলে যাব সরাসরি মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদে আপনারা জানেন যে এই মুর্শিদাবাদ জেলা কার্যত তৃণমূল কংগ্রেসের এক প্রকার গড় বলা চলে, অন্তত গত দুটো বিধানসভা আমরা যা লক্ষ্য করেছি। কিন্তু লোকসভা নির্বাচনে আমরা কিছুটা অন্যরকম আভাস পেয়েছিলাম, কিন্তু এবারে যে বিধানসভা নির্বাচন হলো মুর্শিদাবাদের 9টি আসনে আমরা একটু চোখ বুলিয়ে নিই কে কোন দল কতটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। সুতিতে তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছেন ইমানি বিশ্বাস, বিজেপির দাঁড়িয়েছেন কৌশিক দাস। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। রঘুনাথগঞ্জে তৃণমূলের দাঁড়িয়েছেন আকরুজ্জামান, বিজেপির দাঁড়িয়েছেন গোলাম মোদাস্সার। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় রয়েছে। সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছেন সুব্রত সাহা, বিজেপির দাঁড়িয়েছেন মাহফুজা খাতুন। এখানে তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় রয়েছে। লালগোলা তৃণমূল কংগ্রেসের হয়ে আলী মোহাম্মদ দাঁড়িয়েছেন, বিজেপির হয়ে কল্পনা ঘোষ। এখানে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আলী মোহাম্মদ অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলী, বিজেপির মেহবুব আলম, সিপিএমের মোহাম্মদ কামাল হোসেন। এখানে কিন্তু জোট প্রার্থী যিনি হয়েছেন ভগবানগোলায় সিপিএমের মোহাম্মদ কামাল হোসেন অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। এবার আমরা চলে আসব ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম, বিজেপির হেমন্ত ঘোষ। এখানে তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম যথেষ্ট সুবিধাজনক অবস্থায় রয়েছেন। রানীনগরে তৃণমূল কংগ্রেসের আব্দুল সৌমিক হোসেন, বিজেপির মাসুয়ারা খাতুন। এখানেও তৃণমূল কংগ্রেসের আব্দুল সৌমিক হোসেন কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, তবে এখানে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি ইঙ্গিত মিলেছে। মুর্শিদাবাদ একবারে খোদ শহর, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের শাহনী সিংহ রায়, বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। এখানে কিন্তু বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। নবগ্রামে তৃণমূলের কানাই চন্দ্র মণ্ডল, বিজেপির মহান হালদার। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কানাই চন্দ্র মণ্ডল কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অর্থাৎ মুর্শিদাবাদের যে 9টি আসনে ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 7টি জায়গায় সুবিধাজনক অবস্থায় রয়েছে, বিজেপি 1টি জায়গায় সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং সিপিএম 1টি জায়গায় সুবিধাজনক অবস্থায় রয়েছে। এবার আমরা সরাসরি চলে আসব যে ভোটগুলো, যে আসনগুলো আমরা আলোচনা করলাম, যেখানে কোন দল সুবিধাজনক অবস্থায় রয়েছে, জোট প্রার্থী কোথায় রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি কোথায় রয়েছে, মোটামুটি আমরা আলোচনা আসলাম। আমরা একটা টোটাল ফিগার আপনাদের সামনে আনতে চাইছি। কোন দল আপাতত ষষ্ঠ দফার আমরা আলোচনা শেষ করেছিলাম যে জায়গায়, তারপর তৃণমূল কংগ্রেস বর্তমানে সপ্তম দফার শেষে কতটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। সপ্তম দফায় আপনাদের আগেই বলেছি ভোট হয়েছে 34টি আসনে, অর্থাৎ মোট 257টি আসনে ভোট গ্রহণ শেষ হলো। এখনও অষ্টম দফার 35টি আসনে এবং যে আসনগুলিতে ভোট করানো সম্ভব হয়নি সেই আসনে ভোট গ্রহণ বাকি আছে। আপাতত 257টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। করোনার সংক্রমণ একবারে উচ্চস্তরে পৌঁছেছে, এটাও আপনাদের বলে রাখা দরকার। এই যে 7 দফা ধরে নির্বাচন, এখনও আর 1 দফা বাকি আছে। করোনা সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়ছে সারা বাংলা জুড়ে, কিন্তু ভোট গ্রহণ পর্ব কোথাও থেমে থাকবে না, থেমে থাকেও নি। আগামী 29 তারিখে সেই পর্ব সমাপ্ত হবে। 2 তারিখে আমরা সবাই রেজাল্ট জেনে যাব। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় রয়েছে। ষষ্ঠ দফায় 121 ছিল, তারপরে আজকে যে সপ্তম দফা তাতে 19টি, অর্থাৎ 140টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের আবার জানিয়ে রাখি 257টি আসনে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে এই দফা সপ্তম দফা শেষে আমাদের কাছে যতটুকু আমরা যতটুকু পালস বুঝতে পেরেছি তাতে 140টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ষষ্ঠ দফার শেষে সুবিধাজনক অবস্থায় ছিল 89টি আসনে, বর্তমানে আরও 8টি আসনে এই দফায় যুক্ত হয়ে 97টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে। অর্থাৎ সপ্তম দফার শেষেও বিজেপির 100 অতিক্রম করছে না আমাদের কাছে যতটুকু বিশ্লেষণ। আদার্স মানে জোট প্রার্থী যারা রয়েছেন তারা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। আগে ষষ্ঠ দফা পর্যন্ত ছিলেন 9+, তার 9 ছিলেন, তারপরে 7, অর্থাৎ 16টি আসনে তাদের সুবিধাজনক অবস্থায় তারা রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে 4টি আসনে। এই মোটামুটিভাবে আমাদের যেটা সপ্তম দফার শেষে। আপনাদের এবার কমেন্ট নিতে আমরা শুরু করব। আপনারা যদি কোনো গঠনমূলক কমেন্ট করেন এই মুহূর্তে করতে পারেন, কারণ এই মুহূর্তে
কমেন্টগুলো, আমাদের যে বিশ্লেষণ সেটা আপনাদের কাছে কতটা ঠিক লাগলো, কতটা বেঠিক লাগলো, বা এই যে 140টি আসন অর্থাৎ এখনও 35টি আসনে ভোট গ্রহণ বাকি আছে, প্লাস যে আসনগুলিতে ভোট হয়নি এখনও সেই আসনগুলি বাকি আছে। আপনারা জানেন যে সংখ্যাগরিষ্ঠতা মানে যদি সরকার গঠন করতে হয় 294টি আসনের মধ্যে 248টি আসনে 148টি আসনে অবশ্যই কোনো না কোনো দলকে জয়লাভ করতে হবে। সেখানে 140টি আসন ইতিমধ্যেই সুবিধাজনক অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আমাদের হিসেব যদি ধরা যায় যে সুবিধাজনক অবস্থায় থাকা অবস্থাটা যদি আমরা বিচার করি, তাতে করে আর মাত্র 8টি আসন তৃণমূল কংগ্রেস যদি সুবিধাজনক অবস্থায় যেতে পারে তাহলে ম্যাজিক ফিগার টপকে যাবে। এখানে আমরা একটু আপনাদের মন্তব্য করছি, অনেকেই মন্তব্য করছেন। অনেকে একজন লিখছেন যে বিধান সিংহ রায়, তিনি লিখছেন 169টি মতো পাবে তৃণমূল কংগ্রেস। দেখা যাক, আমাদের তো সপ্তম দফা এখনো চলছে এখন। অনেকেই লিখছেন যে বিশ্লেষণ খুব ভালো হয়েছে, দারুণ বিশ্লেষণ হয়েছে। যারা সহ্য করতে পারবেন না তারা তো আমাদের গালাগাল দেবেন, সেটা কিছু করা নেই। বারাবণী একজন লিখছেন, বারাবণী কই বললেন, বারাবণী আসনে এই দফায় ভোট হয়েছে বলে আমাদের কাছে অন্তত সেই ইনফরমেশনটা নেই। যদি বারাবণীতে এই দফায় ভোট হয়ে থাকে, সপ্তম দফায়, তাহলে আমরা সেটা হয়তো মিস করছি কোনোভাবে। আমাদের কাছে যতটুকু খবর হয়েছে এই সপ্তম দফায় ভোট হয়েছে 34টি আসনে, তাতে আমরা পুরো ফিগার আপনাদের জানিয়ে দিয়েছি। দক্ষিণ কলকাতায় 4টি, মালদায় 6টি, দক্ষিণ দিনাজপুরে 6টি, পশ্চিম বর্ধমানে 9টি এবং মুর্শিদাবাদে 9টি। সরি, বারাবণী আমরা, হ্যাঁ বারাবণীটা আমরা করে গেছি, স্কিপ করে গেছি। বারাবণী আমি পেয়েছি, যিনি আমাদের মন্তব্য করেছেন তাকে অজস্র ধন্যবাদ। বারাবণী আসনে দাঁড়িয়েছেন তৃণমূলের বিধান উপাধ্যায়, বিজেপির অরিজিৎ রায়। তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায়ের সাথে লড়াই হচ্ছে বিজেপির অরিজিৎ রায়। খুব সামান্য হলেও এখানে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায়, আমাদের কাছে যতটুকু এসছে। আপনার এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, যেহেতু আমাদের কাছে মুহুর্মুহু কমেন্ট এসে যাচ্ছে, আমাদের স্ক্রল হয়ে স্পিডে স্ক্রল হচ্ছে, যার জন্য আপনার নামটা আর আমি পড়তে পারছি না, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা অত্যন্ত সঠিক। আমাদের ভুলটা ধরিয়ে দিই, এইটাই আমরা চাইছি যে আমাদের কোথাও যদি কোনো মিস্টেক হয়, কোথাও যদি কোনো একটা জায়গায় এড়িয়ে যায়, আপনারা ধরিয়ে দিন। কারণ আমরা কোনো দলের তাবেদারি করি না, আমরা নিরপেক্ষভাবে যে জায়গার পালস বুঝেছি সেই জায়গার মানুষের কাছে গেছি, সেই জায়গার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের কাছে গেছি, তাদের সাথে কথা বলেছি এবং সেখানকার পুরো যে চিত্রটা আমরা তুলে আনার চেষ্টা করেছি আমাদের চোখে। হয়তো অনেকের এইটা পছন্দ হতে পারে, কারো কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা যেটা বলেছি, আমরা যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে একতরফাভাবে হচ্ছে, সেটা নয়, যেটা বোঝাই যাচ্ছে। আমরা মুর্শিদাবাদে যে 9টি আসন তৃণমূল কংগ্রেস 7টিতে সুবিধাজনক অবস্থায় যেমন বলেছি, তেমনি কিন্তু আমরাই বলেছি দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে বিজেপি 4টিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে, তৃণমূল কংগ্রেস মাত্র 1টিতে রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, আমরা কিন্তু যেটা যেখানকার যা পাল সেইটা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আচ্ছা, আর একজন লিখছেন, আপনাদের বিশ্লেষণ গ্রহণযোগ্য শান্তনু মাঝি, কিন্তু যেহেতু আমি পশ্চিম বর্ধমানের বাসিন্দা, আমার মনে হয়েছে এখানে বিজেপি আরও ভালো ফল করতে পারে। ওয়েল, যদি দোসরা মে দেখা যায় যে আমাদের সাথে অনেকটা ফারাক হচ্ছে, আমরা অবশ্যই সেটা মেনে নেব। কারণ আমরা কেউই এটা বলতে পারে না যে একেবারে নির্ভুল বিশ্লেষণ কোনো কেউ করছে। আমরা একটু কমেন্ট দেখে নিচ্ছি। যেটা একজন করেছেন, লিখছেন কোন দল ক্ষমতায় আসতে চলেছে, সেটা তো আমরা বলতে পারি না। এবার শেখ মোহাম্মদ ইব্রাহিম, আমরা এটুকু বলতে পারি যে আপাতত যা আমরা বুঝতে পারছি, সুবিধাজনক অবস্থায় থাকার পজিশনটা যতটা বুঝতে পারছি, তাতে করে তৃণমূল কংগ্রেস না বিজেপি সেটা আমরা এক্ষুনি বলতে পারবো না। আপনাদের কাছে সপ্তম দফা শেষে পরিস্থিতিটা জাস্ট তুলে ধরছি। একজন কমেন্ট করছেন, আশিস ঘোষ, বারাবণী কেন্দ্রের একটি বুথে আমি আছি। হ্যাঁ বলুন, আপনি লিখুন। বারাবণী কেন্দ্র থেকে বলছেন। আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায় কিছুটা এগিয়ে রয়েছেন, খুব সামান্য এগিয়ে রয়েছেন। আপনি যদি কোনো কমেন্ট করতে চান করতে পারেন। একজন লিখছেন সোমনাথ মান্না, তিনি লিখছেন আপনার এই পরিসংখ্যান নাও মিলতে পারে। আমরা তো বারবার বলছি আমরা একেবারে নিখুঁত পরিসংখ্যান, আমরা কেন, কোনো চ্যানেল, কোনো মিডিয়া এইভাবে একেবারে 100% কারেক্ট দিতে পারে না।
আমরা যেহেতু মফস্বলে আমাদের বহু সাংবাদিক বন্ধু ছড়িয়ে আছেন গ্রাম বাংলা থেকে মফস্বলে, তাদের যে মতামত এবং তারা যেভাবে সার্ভে করেছেন আমরা সেইটাই তুলে ধরছি। বালুরঘাটেরটা একটু বলবেন। বালুরঘাট অলরেডি বালুরঘাট আমরা অলরেডি বলেছি, তবু আপনার জন্য বলছি। যিনি লিখেছেন বালুরঘাটটা একটু বলবেন, তীর্থঙ্কর ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের শেখর দাশগুপ্তের সাথে লড়াই হয়েছে বিজেপির অশোক কুমার লাহিড়ী। তৃণমূল কংগ্রেসের শেখর দাশগুপ্তের সাথে বিজেপির অশোক কুমার লাহিড়ী। এখানে কিন্তু বিজেপি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম, এখানে বিজেপি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। আপনারা এখানে কমেন্ট করতে, আই এম ফ্রম কুলটি। রিয়াজ খান লিখছেন কুলটি অ্যাসেম্বলি টিএমসি গোয়িং উইন ভেরি লেস মার্জিন। কুলটি আমি একটু, আপনি ওয়েট করুন। কুলটিটা আমরা যেটা বলেছি, উনি দাবি করছেন তৃণমূল কংগ্রেস জিতবেন, কিন্তু আমাদের হিসেব অনুযায়ী যেটা বলছে কুলটি তৃণমূল কংগ্রেসই আমরা বলেছি, তো কুলটি জিতবে, কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে ওখানে। দেখুন এই পর্বে কৃষ্ণনগর উত্তর, এই মানে সপ্তম দফায় কৃষ্ণনগর উত্তর হয়নি ভোট। আমরা আপনাদের ষষ্ঠ দফায় বলেছিলাম কৃষ্ণনগর উত্তর কে জিতবে। কৃষ্ণনগর উত্তর সপ্তম দফায় কৃষ্ণনগর উত্তর আমরা বলেছিলাম যে সেখানে বিজেপির মুকুল রায় জয়ী হবে। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে কৌশানী মুখোপাধ্যায় এবং বিজেপির মুকুল রায়। এখানে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন বিজেপি প্রার্থী মুকুল রায়। নন্দীগ্রামে কে সুবিধাজনক অবস্থায় রয়েছে আমরা এটা অনেক দিন আগে জানিয়ে দিয়েছি। নন্দীগ্রামে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা বহু আগে জানিয়ে দিয়েছি। একজন লিখছেন উজ্জ্বল কুমার রানা, তিনি লিখছেন বাঁকুড়া পুরুলিয়া জেলার 21টি আসনের মধ্যে বিজেপি 18টি। আমরা বারবার বলছি, আমরা যে চোখ দিয়ে দেখছি এটা নিরপেক্ষ চোখ দিয়ে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি, কোনো পার্টি কর্মীর চোখ দিয়ে বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা বলতে পারেন। আউশ গ্রামের খবরটা একটু দেবেন বলছেন অভেদানন্দ থান্ডারেট, জাকির শেখ। আউশ গ্রাম আমরা দেখছি কোন দফায় ভোট হয়েছিল একটু উল্লেখ করে দিলে ভালো হতো। আউশ গ্রাম, হ্যাঁ, ষষ্ঠ দফায় হয়েছিল। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডারেট জিতছেন, মানে এগিয়ে আছেন, সুবিধাজনক অবস্থায় রয়েছে, আমরা যতটুকু বলতে পারি। জিতছেন আমরা বলতে পারি না অন্তত এই সময় এসে। আসানসোল সাউথ আমরা বলে দিয়েছি, আবার আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন ছোটন সরকার। আসানসোল সাউথ অবশ্যই অগ্নিমিত্রা পল সামান্য কিছুটা হলেও এগিয়ে আছেন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এখানে কে জিতবে বলা খুব মুশকিল, তবু খুব সামান্য হলে এগিয়ে আছেন। অর্থাৎ আমরা আরেকবার উল্লেখ করে দিই, ফাইনালি আমাদের যে জায়গাটায় আমরা এসছি এখনো পর্যন্ত, তাতে করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটি দলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা আপনারা লক্ষ্য করেছেন যে জোট প্রার্থী যতটা লড়াই দেবে ভেবেছিল ততটা ফুললি আসন, মানে একটা বিধানসভা জিতে ফিরে আসা এরকম ধরনের ঘটনা খুব কম ঘটবে বলে আমাদের ধারণা। কিন্তু যেটা ম্যাটার করে যাচ্ছে সেটা হচ্ছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ প্রত্যেকটা, এই যে তিনটে জোট, বামফ্রন্টের যে জোট করেছে, বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ, এই জোটটা কিন্তু যে পরিমাণ পার্সেন্টেজ ভোট বিজেপির কাছ থেকে কেটে নিয়েছে, তার ফলে কিন্তু অন্তত এটুকু বলতে পারি বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় চলে গেছে, আমরা যতটুকু সপ্তম দফার শেষে বলছি। অনেকেই জানতে চাইছেন কোন আসনে কি। অ্যাকচুয়ালি দেখুন, আজকে আমাদের সপ্তম দফা নিয়ে আমরা বসেছি, সপ্তম দফা, ষষ্ঠ দফাটা বলা বা পঞ্চম দফা বা চতুর্থ দফা আমরা অনেক আগে বলে দিয়েছি, এবং সেটা মনে রাখা খুব মুশকিল ব্যাপার। সেটা একসাথে এইভাবে কেউ মুখস্থ রাখতে পারে না। আপনারা বলছেন, আমরা পরবর্তী কোনো শো, আমরা যখন অষ্টম দফায় যাব সেখানে আমরা পুরো জানিয়ে দেবো কোন, একবারে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কোন আসনে কে এগিয়ে রয়েছে, এবং সেখানে বলে দেবো কারা সুবিধাজনক অবস্থায় রয়েছে।
এবং কারা ক্ষমতায় আসতে চলেছে। অষ্টম দফার শেষে আমরা পরিষ্কার আপনাদের কাছে উল্লেখ করে দেব যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস হ্যাট্রিক করে ক্ষমতায় আসছেন, নাকি বিজেপি, নাকি অন্য কোনো দলের সাপোর্ট নিয়ে অন্য কোনো সমীকরণ খেলা করবে। আপনাদের এখানে একজন লিখছেন সোমনাথ মান্না, আপনাদের পরিসংখ্যান অনুযায়ী যেটা বলছেন যে ক্ষমতায় আসতে চলেছেন, আবার আপনাদেরকে বিজেপি বলবে, সেটা আপনারা বিজেপির নাকি এরকম সব লিখেছেন। যাই হোক, আমরা কোনো দলের কথা শুনেও করি না, বা সেটা আমরা করি না, সেটা আশা করি দর্শকরা এতদিনে বুঝতে পেরেছে। আজ মোটামুটিভাবে আমরা ফাইনাল এটা আপনাদের জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের টাইম, লাইভের যে টাইম সেটা অনেকটা পেরিয়ে গেছে। সপ্তম দফায় ভোট হয়েছে 34টি আসনে, মোট 257টি আসনে এখনও পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় রয়েছে 140টি আসনে, বিজেপি সুবিধাজনক অবস্থায় রয়েছে 97টি আসনে, এবং জোট সুবিধাজনক অবস্থায় রয়েছে 16টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে 4টি আসনে। আরও 35টি আসনে 8 দফায় ভোট গ্রহণ বাকি আছে অষ্টম দফায়, এবং যে আসনগুলিতে এখনও ভোট হয়নি সেগুলোরই ভোট গ্রহণ বাকি আছে 2-1টির। এবং সব মিলিয়ে এখন মোটামুটিভাবে সুবিধাজনক অবস্থায় কোন দল কোন জায়গায় রয়েছে অন্তত অষ্টম দফার শেষে, এইটা আপনাদের জানালাম। আপনারা বহু কমেন্ট করছেন, প্রত্যেকেই করছেন, বলুন এইখানে কে দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা সপ্তম দফা নিয়ে বসেছি আজকে। এখানে ওইভাবে আপনারা যেভাবে বলছেন তাতে করে কিন্তু আমরা এইভাবে খুঁজে বার করা আমাদের কাছে খুব কঠিন, কারণ আমরা সপ্তম দফা অষ্টম দফা হয়ে যাওয়ার পর আমরা আপনাদের ক্লিয়ার বলে দেবো কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হবেন, আমাদের কাছে কীরকম খবর আছে। আজকে আপাতত এই পর্যন্ত। আপনারা যে আমাদের সাথে এতক্ষণ রইলেন এর জন্য অত্যন্ত আপনাদের ধন্যবাদ জানাই। এবং বহু মানুষ কমেন্ট করছেন, আমাদের সাথে রয়েছেন। আমরা যতটা পেরেছি, কারণ যেভাবে স্ক্রল হচ্ছে কমেন্টের, আমরা পুরোটা দেখে উঠতে পারছি না। একজন লিখছেন যেমন শান্তনু মাঝি, বারাবণীতে কোন দল এগিয়ে রয়েছেন। বারাবণীতে আমরা আগেই বলে দিয়েছি তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। বারাবণীতে তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। ভবানীপুর তো আমরা আগেই বলে দিয়েছি শোভনদেব চট্টোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন, অনেকটা মার্জিনে এগিয়ে রয়েছেন বারাবণীতে। ভবানীপুরেও আমরা বলে দিয়েছি, ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। সুপ্রিয় দত্ত প্রশ্ন করেছেন। মঞ্জুর আল হাসান, বুঝতে পেরেছি আপনারা যেহেতু একটু পরে এসছেন সেই জন্য আপনাদের সাথে হয়তো প্রথমে যেটা আমরা বলে দিয়েছি সেটা আপনাদের অসুবিধা হচ্ছে। বারাসাত এই পর্বে তো ভোট হয়নি, বারাসাত এই সপ্তম দফায় ভোট হয়নি। আপনারা কাইন্ডলি সপ্তম দফায় যদি হয়ে থাকে আপনারা জানতে চাইলে আমি বলতে পারবো। সপ্তম দফায় যদি হয়ে থাকে আমি বলতে পারবো, নচেত তারও আগে হলে ষষ্ঠ দফা পর্যন্ত তবু ঠিক আছে, কিন্তু তার আগে হলে আমাদের পক্ষে এই মুহূর্তে বলা কঠিন। আপনাদের জানিয়ে রাখি, যিনি লিখেছেন বালিগঞ্জ, তাকে বলে রাখি, তিনি লিখছেন যে তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখার্জি অনেকটা এগিয়ে রয়েছেন, অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। একজন লিখছেন যে মন্তেশ্বর, আমরা আর নিতে পাচ্ছি না, কারণ আমাদের এত কমেন্ট আসছে। আমরা বলেছি অলরেডি, আমরা বলে দিয়েছি এটা, তবু আমি একবারে শেষে একটু বলে দিই কোথায় কোন দল সুবিধাজনক অবস্থায় রয়েছে। আপনারা যেহেতু আছেন, যারা অনেকে জানতে চাইছেন, দক্ষিণ কলকাতায় 4টি যে আসনে ভোট হয়েছে, ভবানীপুর, কলকাতা বন্দর, রাসবিহারী, বালিগঞ্জ, 4টিতেই তৃণমূল কংগ্রেস সুবিধাজনক অবস্থায় রয়েছে। হাবিবপুরে বিজেপি, গাজলে বিজেপি, চাঁচলে কংগ্রেস জোট প্রার্থী, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস, মালতীপুর তৃণমূল কংগ্রেস, রতুয়া তৃণমূল কংগ্রেস, যদিও রতুয়ায় যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। কুশমান্ডিতে আরএসপি, কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেস, বালুরঘাট বিজেপি, তপন বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর বিজেপি। পশ্চিম বর্ধমানের 9টি আসনে আজ এই দফায় ভোট হয়েছে। পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস, দুর্গাপুর পূর্ব সিপিএম, দুর্গাপুর পশ্চিম কংগ্রেস, রানীগঞ্জ সিপিএম, জামুরিয়া সিপিএম, কুলটি তৃণমূল কংগ্রেস, বারাবণী তৃণমূল কংগ্রেস, আসানসোল দক্ষিণ বিজেপি, আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে 9টি আসনে ভোট হয়েছে। সুতিতে তৃণমূল কংগ্রেস, রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস, সাগরদিঘি তৃণমূল কংগ্রেস, লালগোলা তৃণমূল কংগ্রেস, ভগবানগোলা সিপিএম, ফারাক্কা তৃণমূল কংগ্রেস, রানীনগর তৃণমূল কংগ্রেস, মুর্শিদাবাদ বিজেপি, নবগ্রাম তৃণমূল কংগ্রেস। তার মোটামুটিভাবে সব শেষে
257টি আসনে যতটা ভোট হয়েছে তার মধ্যে 144টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 97টি আসনে, জোট 16টি আসনে এবং হাড্ডাহাড্ডি 4টিতে। আজকে আপনাদের এইখানেই বিদায় জানাতে হবে। আপনারা এতক্ষণ যে রইলেন আমাদের সাথে, এজন্য অজস্র ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পাই বলেই হয়তো আমরা এতটা পরিশ্রম করে এতগুলো ডেটা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে দিতে পারি। আজকে এই পর্যন্তই রইল। আগামীকাল হয়তো নতুন কোনো শো নিয়ে আপনাদের সামনে হাজির হব, সরাসরি আপনাদের সাথে কথোপকথনে হাজির হব লাইভে। ক্যামেরায় সুকুমার সাহা এবং কাশীনাথ দাস মোদকের সঙ্গে দেবাংশু চক্রবর্তী। নমস্কার।